দায়ক হাসি দিয়ে বলল, অবশ্যই, তবে পাত্র সামনে এলে কোনো প্রকার ঝামেলা করবি না। তা না হলে পরীক্ষা দিতে হবে, সাথে সবগুলো পরীক্ষায় A+ পেতে হবে। তোর তার আমার কাঁধে মাথা রেখে নাকি নাকি কান্না করে ওঠে। বারবার ফেল করতে ভালো লাগে না আম্মা। মুহূর্তে উঠে বসে ফু দিয়ে সামনে কয়েকটা চুল ছোট উড়িয়ে দেয়। বলল, ভুলে যাও পড়ালেখা, আমি আর পড়বো না। বিয়ে করে পড়ালেখাকে তিলে তিলে শেষ করে দিব। মোটে অবাক হলেন না মাদার ক্রিস্টোফার। তিনি মেয়ের এমন পাল্টিবাজ স্বভাবের সাথে পরিচিত। দূর থেকে নিজেকে ছাড়িয়ে উঠে পড়লেন। কিচেনের দিকে যেতে যেতে বলে গেলেন, পা কেটে এসেছিস, ভালো কথা। পাত্রপক্ষের সামনে বেশি কথা বলবি না। একে তো পা কাটা, তার উপর বক বক করা মেয়ে। দেখবি ল্যাংড়া আর বাচাল বলে বিয়ে ভেঙে দিয়েছে, তাই চুপচাপ বসে থাকবি। তোর মুখে ভেঙচি কেটে বিড়বিড়িয়ে বলল, এত কিউট পিউট মেয়েকে দেখার পর থোড়াই না বিয়ে ভাঙবে। দেখবে পাত্রের লাইন লেগে গেছে। আনান তারা দিতে লাগলো। ঘড়িতে সময় দেখে বিরক্ত হয়ে বলল, শাহেদ, মাহেরকে আবার কল দাও, দেরি হচ্ছে। শাহেদ কল দিচ্ছে, আবার আর চোখে আনানের মুখের দিকে তাকাচ্ছে। স্যারের এত উতলা ভাব হজম হচ্ছে না ঠিক। এইদিকে আনানের বাবা মাহবুব হাসান ছেলের এমন অস্থিরতা দেখে ক্ষণে ক্ষণে অবাক হচ্ছেন। ছেলের মধ্যে তিনি নিজেকে দেখছেন। আনানের মা শাহানাকে দেখতে যাওয়ার দিন তিনিও ঠিক এমন অস্থির হয়েছিলেন। যদিও তার অস্থিরতার কারণ ছিল তিনি শাহানাকে ভালোবাসত। 4 বছরের প্রণয় তাদের। অস্থির হওয়াটা স্বাভাবিক। তবে আনান কেন এত অস্থির হচ্ছে? তার ভালোবাসা তো বছর গড়ায়নি। আনান বাবার এমন তাকানো উপেক্ষা করতে পারল না। গাড়ির দরজা খুলে পাশে বসে বলল, কিছু বলবে? মাহবুব হাসান হেসে উঠে বলল, মেয়েটা বোধ হয় আমার জন্য লাকি, তা না হলে এত বছর পর আমার ছেলে আমার সাথে এইভাবে কথা বলছে। আমার তাকানো উপেক্ষা না করে কারণ জিজ্ঞেস করছে। আনানের চেহারায় তার অনুভূতির ভাবাবেগ হয় না, না হাসি না কান্না। যা দেখা যায় তা কেবলই রাগ। শেষ কখন মন খুলে হেসেছে ভুলে গেছে। হয়তো মা বেঁচে থাকতে। ঠিক মনে নেই। বাবা আরেক বিয়ে করার পর তার সাথে সম্পর্ক না থাকার মতোই হয়ে গেছে। কখনো বাবা বলে জড়িয়ে ধরেনি, হেসে দুটো কথা বলেনি, আবদারও করেনি। বাবা ছেলে সম্পর্কটাকে বাক্সবন্দি করে বুকের একটা কোণে দাফন করে দিয়েছে সে। আজ হঠাৎ বাবার বলা এমন কথা তাকে অস্বস্তিতে ফেলছে। স্বাভাবিক হতে পারছে না সে। অদৃশ্য এক জড়তা কাজ করছে। আনান কথা ঘুরিয়ে বলল, আমার মা নেই বাবা, তাই তুমি ওখানে তোমার সেকেন্ড ওয়াইফের কথা বলবে না। মাহবুব হাসান বুঝতে পেরেছে ছেলে কথা ঘুরানোর জন্যই এমন কথা বলছে। তা না হলে আনান ভালো করেই জানে সুফিয়াকে মা ডাকা কিংবা মা হিসেবে পরিচয় দেওয়ার জন্য তার বাবা তাকে কখনোই ফোর্স করেনি, না আজ করবে। ঠিক আছে, তুমি যেভাবে বলবে। আনান কিছুক্ষণ থেমে পুনরায় বলে উঠল, তুরের সাথে কথা বললে বুঝবে তোর ঠিক কেমন মেয়ে। বয়স হিসেবে অতটা ম্যাচিওর না। ওর জন্মসূত্র ধরে মানুষ ওকে বুলি করত, যার ফলে মাদার ক্রিস্টোফার তুরকে হ্যাভেন এরিয়া থেকে কখনো বের হতে দেয়নি, আর না কারোর সাথে মিশতে দিয়েছে। বাইরের জগৎটা না চেনার কারণে অনেকটাই বাচ্চা সুলভ এখনো। কণ্ঠে কাঠিন্য ভাব নিয়ে কিছু জিজ্ঞাসা করো না, যতটা পারবে নরম গলায় জিজ্ঞেস করো। দেখবে সেধে তোমাকে সবটা বলছে। মা বাবা সম্পর্কে কিছু ভুলেও বলো না, কষ্ট পাবে। মাহবুব হাসান ছেলের কথায় মুচকে হাসলেন। ছেলে সত্যি প্রেমে পড়েছে। সব বুঝতে পারলাম, তুমি যাবে না? আনান মাথা নেড়ে বলল, না, আমি গেটের বাইরে থাকবো। তোমার পকেটে যেই পেনটা দিয়েছি ওটাতে ক্যামেরা লাগানো, আমি বাইরে থেকে মনিটর করব, সমস্যা নেই। ডিটেকটিভ না হয়ে ডাক্তার আর পলিটিশিয়ান হতে কে বলল? কাজ তো সব ওদের মতোই করো। বাবার এমন টিপ্পনি কাটায় আনান কিছু বলল না। দরজা খুলে বেরিয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে আনানের সামনে উপস্থিত হলো মাহের। দেখে বোঝা যাচ্ছে গাড়ি থেকে নেমে বাকি পথ দৌড়ে এসেছে বেচারা। শালা, বিয়ে তুই করবি মজবাতে আমি পড়েছি, কত কষ্ট করে এসেছি জানিস? আনান গাড়ির দরজা খুলে মাহেরকে ঠেলে বসিয়ে দিয়ে বলল, হ্যাঁ জানি, গাড়ি নিয়ে পায়ে হেঁটে এসেছিস। মাহবুব সাহেব ছেলের কথা শুনে হেসে ওঠে। শাহেদ ড্রাইভিং সিটে বসে মুখ চেপে হাসছে। মাহের দাঁতে দাঁত পিষে বলল, দেখবি তোর বিয়ে আমি ভেঙে আসবো আজ। আনান শাহেদের পাশে বসে বলল,
বিয়ে ভেঙে সেই তো আমার সামনে দিয়ে বাড়ি যাবি, বাকিটা আমি না হয় মিটমাট করে নেব। আনানের কথার মর্মার্থ বুঝতে দেরি হয়নি মাহেরের। হিসিয়ে বলল, গুন্ডা এমপি। স্যার লোকেশন? খ্রিস্টান পাড়া, হ্যাভেন এরিয়ার মাদার ক্রিস্টোফারের বাড়ি। আনানের কথা শুনে মনে হলো শায়দ 440 বোল্টের জোর কাজ শখ খেয়েছে। মায়ের নিজেও শখের মধ্যেই আছে। স্যার আপনি তোরের কথা বলছেন? মাহের তোর নাম শুনে আরেক দফা অবাক। যতটুকু জানে এই মেয়েকে সাথে আনানের দা কুমড়োর সম্পর্ক। তাহলে কেমনে কি? আনান জানতো শায়দ এমন প্রশ্ন করবে। হ্যাঁ তোর, কেন কোনো সমস্যা? আই অ্যাম সরি স্যার, কিন্তু তোরের সাথে আপনার শুধু ঝগড়া হয়েছে। তোর আপনাকে মারতে চেয়েছিল, সেই জন্যই আপনি বিয়ে করতে চাইছেন না তো? দেখুন স্যার, তোর ছোট বুঝতে পারেনি, ও আপনাকে চেনে না, তাই হয়তো এমন ভুল করে ফেলেছে। তার মানে এই নয় আপনি ওকে শাস্তি দিতে বিয়ে করে নেবেন। শাহেদের কথা মাহবুব সাহেবের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছেন না তিনি। শাহেদের কথা শুনে আনান বলল, লিসেন শাহেদ, আমি 9, 10 কিংবা ইন্টার পড়ুয়া ছেলে নই। ছোট একটা কারণে একটা মেয়ের জীবন বিষিয়ে দিতে চাইব? তুমি যা দেখেছো, তুমি যা জানো, তার বাইরেও কিছু থাকতে পারে। না জেনে কোনো কথা বলবে না। বিয়ের মতো একটা সিদ্ধান্ত আমি নিশ্চয়ই আবেগে পড়ে নিব না। আকাশ পাতাল না ভেবে ড্রাইভিংয়ে মন দাও, তারা হয়তো অপেক্ষা করছে। শাহেদ কথা বাড়ালো না, গাড়ি স্টার্ট করলো। মনে মনে আনানের সাথে তুরের দেখা হওয়ার পরের ঘটনাগুলো পুনরাবৃত্তি করতে লাগলো। হয়তো তার চোখের সামনে এমন কোনো ঘটনা ঘটেছে যা সে দেখেছে তবে খেয়াল করেনি। ড্রেসিং টেবিলের সামনে বসে আছে তুর, পরনে সাদা লাল মিশ্রণের স্কার্ট, তার সাথে সাদা শার্ট, মাথায় ম্যাচিং করা লাল হিজাব। তুর খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নিজেকে। এর মধ্যে ক্যাথি স্টেলা এসে হাজির। দুজনের কৌতূহলের শেষ নেই। স্টেলা একটা শপিং ব্যাগে করে লিপস্টিক সাথে কিছু মেকআপ আইটেমও নিয়ে এসেছে। ক্যাথি বারবার মানা করেছে, স্টেলা শুনলে তো তুরকে সাজিয়েই ছাড়বে বলে পণ করে নিয়েছে। তুর ক্যাথিকে উদ্দেশ্য করে বলে, দেখ তো ঠিক আছে কিনা। ঠিক আছে, রোজ যেমন লাগে তেমন লাগছে। রোজকার মতো লাগলে হবে না, এক্সট্রা কিউট পিউট লাগতে হবে। তুরের কথা শুনে স্টেলা লিপস্টিক বের করে বলল, এইটা লাগা জোস লাগবে। তুর হাতে নিলে ক্যাথি ছো মেরে হাত থেকে নিয়ে বলল, কোনো দরকার নেই, এমনিতেই ঠিক লাগছে। তোকেও বলি হারি, একটু লাজুক হয়ে থাক। এমনি বেলাজ মেয়ে দেখলে তারা দৌড়ে পালাবে। তুরের কপালে চিন্তার ভাঁজ। লাজুক হয় কিভাবে? হঠাৎ মনে পড়লো লাজুক হওয়ার দৃশ্য। ফটাফট হিজাবের কোনা টেনে মুখ ঢাকলো। দেখ তো হয়েছে কিনা। তুরের লজ্জা পাওয়া দেখে স্টেলা হেসে গড়াগড়ি খাচ্ছে। ক্যাথি হিসিয়ে বলল, রাখ মেরি মা, তোর লজ্জা পেতে হবে না, শুধু চুপচাপ থাকবি, এটাই হবে। মাদার ক্রিস্টোফার দরজায় দাঁড়িয়ে এদের খুনসুটি দেখছে। ভারী নিঃশ্বাস ফেলে তুরের দিকে তাকায়। কতটুকুই বা বুঝের হয়েছে মেয়েটা, এই বয়সে তাকে বিয়ে দিতে হচ্ছে। এতদিনের আগলে রাখা অমূল্য রত্ন অন্যের ঘরে পাঠিয়ে দিবে ভাবতেই অন্তকোণে ভয়ে জেঁকে বসলো। তার তুর মহল যে বড্ড বেশি ফাঁকা হয়ে যাবে, পুরো ঘর জুড়ে শূন্যতা বিরাজ করবে। তুরের কথায় মুখরিত ঘরটা হুট করেই সুনসান হয়ে পড়বে। ভাবতেই দু চোখ ভিজে উঠল। চোখ মুছে তাড়াতাড়ি সরে পড়লেন তিনি। তুর দেখলে ঠোঁট ফুলিয়ে কাঁদবে, মায়ের চোখ ভিজলে তার চোখও ভিজে ওঠে। নরম মনের অধিকারী তুর, তার আম্মা তার পৃথিবী, তাছাড়া আপন কেউ নেই আর না ভাবে কাউকে সে। আনানের গাড়ি এসে থামে চার্চের সামনে। ফাদার জ্যারেড গেটের সামনেই ছিল, যার ফলে কোনো প্রকার বাধা বিপত্তি দেখা যায়নি। আনানের গাড়ি পেছনে, আরেকটা গাড়ি ভেতরে ঢোকে, যার ভেতরে স্টিভ আর রায়হান এসেছে। তাদের হাত ভর্তি করা ফল আর মিষ্টি প্যাকেট। শায়দ গাড়ি থেকে নেমে পড়ে। মাহবুব সাহেবের সাথে মাহের নেমে দাঁড়ায়, চারপাশ দেখে বলল, এখান থেকেই। ফাদার জ্যারেড মুচকি হেসে বলে, এই এরিয়াতেই থাকে, এখানে নয়। আনান মাহেরকে ডেকে বলল, কোনো প্রকার গড়বড় নয়, আই এম ওয়াচিং, ওকে? মাহের ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফাদার জ্যারেডের পেছনে পেছনে যেতে লাগলো। আনান আর শাহেদ গাড়িতে বসে আছে, দুজনের হাতেই মোবাইল। আনান ব্লুটুথ কানেক্ট করে স্টিভকে বলল, শুনতে পাচ্ছ? জি স্যার, ডোন্ট ওয়ারি, আমরা সফল হবে। স্টিভ, যুদ্ধে নয় পাত্রী দেখতে যাচ্ছ। পাশ থেকে শাহেদ দাঁত কেলিয়ে হাসছে। মুখোমুখি বসে আছে তুর এবং মাহবুব সাহেব। মাহের মাহবুব সাহেবের পাশেই বসা। রায়হান স্টিভ মিলে নিয়ে আসা জিনিসগুলো রেখে অন্য সোফায় বসেছে।
ক্যাথি স্টেলা তুরের পেছনেই দাঁড়িয়ে আছে। ওনারা আসার সাথে সাথেই মাদার ক্রিস্টোফার টেবিলে নাস্তা সাজিয়ে ফেলেছেন। আনান মোবাইল রেখে ল্যাপটপ খুলে বসলো। তোর মাথা নিচু করে রেখেছে, মনে হচ্ছে কেউ প্যারেক ঢুকে দিয়েছে, তাই উঠাতে পারছে না। এই মাথা নিচু করার পেছনে ক্যাথি স্টেলার হাত। দুজন মিলে তুরকে ছুরির আগায় রেখে শাসিয়েছে। লাজুক হয়ে থাকতে না পারলে মাথা নিচু করে থাকবি, অন্ততপক্ষে তাদের মনে হবে মেয়ে লাজুক। খবরদার মাথা তুলবি তো। তাদের বদলতেই তুর এখন লাজুক ভঙ্গিতে বসে আছে বেচারি। নিজের দিকে ঝুঁকে থাকতে থাকতে তুরের ঘাড় ব্যথা হয়ে গেছে। রাগে দুঃখে হিসিয়ে বলল, আজ এরা যাক, দুইটার ঘর মটকে দিব, তখন দেখবি কেমন লাগে। মাউব সাহেব এই দ্বিতীয়বারের মতো পাত্রী দেখতে এসেছে। প্রথমবার আনানের মা শাহানাকে দেখতে গিয়েছিল, আর আজ দ্বিতীয়বার এসেছে, তাও ছেলের জন্য। কিভাবে কি জিজ্ঞেস করতে হবে ভেবে কুল পাচ্ছেন না তিনি। ছেলের পছন্দ হওয়াতে আরো বেশি নার্ভাস তিনি। মাহে তুরের মুখ দেখার জন্য যথেষ্ট নিচু হয়ে বসার চেষ্টা চালাচ্ছে। না জানি বন্ধু কি মেয়ে পছন্দ করলো, লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে, মুখ অব্দি তুলছে না। মাহবুব সাহেব গলা খাকিয়ে নরম গলায় জিজ্ঞেস করলো, তোমার নাম কি মা? তুরের যেন অপেক্ষার অবসান ঘটেছে। যা যা শিখিয়ে পাঠিয়েছে কয়েক সেকেন্ডের ব্যবধানে সবটা ভুলে বসেছে। চেহারা না দেখলে প্রশ্নের উত্তর দিবে কিভাবে? তাই তুর সোজা হয়ে বসে মুচকি হাসলো, কণ্ঠে চপলা ভাব ফুটিয়ে জবাব দিল, জি আঙ্কেল, আমার নাম তুর রেহমানি, সবাই তুর বলে ডাকে, আপনিও তুর বলে ডাকুন। তুরের এমন বদলানো আচরণ হকচকিয়ে গেল মাহবুব হাসান সহ বাকি সবাই। মাহের ভ্রু গুটিয়ে নেয়। লজ্জাবতী লতিকার হঠাৎ কি হলো? রাহান স্টিভকে আলতো ধাক্কা মেরে ইশারা করে। স্টিভ বরাবরই গম্ভীর, সবটা বুঝেও থম মেরে আছে। এতক্ষণ যতটুকু লাজুক মনে হয়েছিল ততটা সে নয়, তার চঞ্চল গলা সেটাই বলছে। এদিকে ক্যাথি স্টেলা একসাথে কপাল চাপড়ে বলল, সব শেষে। মাদার ক্রিস্টোফার হতাশা ভরা নিঃশ্বাস ফেললেও তাদের সামনে ঠিকই এক চিলতে হাসি ঝুলিয়ে রেখেছে। আনান গভীর মনোযোগ দিয়ে দেখছে। এতক্ষণ যে তুর মাথা নুয়েছিল তাতে প্রথমে বিস্মিত হলেও পরক্ষণে বুঝতে পেরেছে তাকে লাজুক হয়ে থাকতে বলা হয়েছে। তুরি অভিনয় তাকে দিয়ে না হয় না, না হবে। শায়দ হেসে গড়াগড়ি খাচ্ছে, তার কাছে মজাই লাগছে। একটু পর কি ঘটবে তার জন্য অধিক আগ্রহ তার। আনান এক ভ্রু উঁচিয়ে শায়দের গড়াগড়ি দেখে বলল, পেছনের সিট খালি আছে, পেছনে যাও। আনানের এমন কণ্ঠস্বর শুনে বসে থাকা যায় না। শায়দ পেছনের সিটে গিয়ে বসে পড়ল। তুর নিঃসন্দেহে মায়াবী, তার চেহারায় একটা ইনোসেন্ট ভাব আছে। মাহবুব সাহেব প্রথমে অবাক হলেও পরক্ষণে মুচকি হাসে বললেন, ঠিক আছে তোর মা, তা কিসে পড়ো? কলেজে পড়ি, লুকাস হাই স্কুল অ্যান্ড কলেজ, সেকেন্ড ইয়ার। পড়ালেখার কথা জিজ্ঞেস করাতেই মুখের অবস্থা 12টা বেজে গেছে। মুখ ভার করেই জবাব দিল সে। মাহবুব সাহেব তুরের মুখ ভার দেখে বলল, পড়ালেখা পছন্দ না? তুরের মুখ দুঃখে জর্জরিত, চোখেও একরাশ দুঃখ। ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, মোটেও না, একটুও না। আপনিই বলুন, পড়ালেখা একটা টর্চার না? এত এত বই ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে পড়বে, তাও সব ভিত্তিহীন পড়া। কাহিনীর মানুষগুলো আমার জন্মের আগেই মরে গেছে, হয়তো আমার জন্মের আগেই হবে। এইসব এত আগের কাহিনী পড়ে লাভ কি? তার থেকে বড় কথা যে প্রশ্ন দেখে দেখে লিখতে 5 ঘন্টার বেশি সময় লাগে, তা লেখার জন্য শুধু 3 ঘন্টা। সেই 3 ঘন্টা ধরে যা লিখি তাতেও স্যার নাম্বার দিতে কষ্ট হয়, যেন নাম্বার দিতে পয়সা লাগে। এত এত অবিচার কে সহ্য করবে? একদম পছন্দ নাই পড়ালেখা। মাহবুব সাহেব এখন বুঝতে পারছেন কেন আনান তখন তাকে বলেছিল তুরের সাথে কঠোর হয়ে কথা না বলতে। গম্ভীর কথায় কথা বললে হয়তো তুর হ্যাঁ বা নাতে উত্তর দিত। এখন তুর অনেকটাই ফ্রি হয়ে কথা বলছে। বোঝা যাচ্ছে তুরের মধ্যে একটা শিশুসুলভ সত্তা আছে, যা ফুলের মতো। আলতো হাতে ধরলে ঠিক আছে, তা না হলে ফুল তার সৌন্দর্য হারাবে। তুরের এমন আচরণ দেখে মাহবুব সাহেব মনে মনে বেশ খুশি। তার শক্তপোক্ত ঘাটতারা ছেলে যদি তুরের জন্য একটু নরম হয়, তিনি আশায় বুক বাঁধলেন। মাহে তুরের আচরণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তুরের মন মানসিকতায় পিওর একটা ভাব আছে, সহজে মিশতে পারা, মন খুলে কথা বলা, যা বলা সরাসরি বলা। ইনোসেন্ট এই আচরণগুলো তুরের প্রতি দুর্বল করেছে আনানকে। মাহের বড় করে নিঃশ্বাস ফেলে মনে মনে হাসল। তুরের সাথে আনানের আকাশ পাতাল পার্থক্য। আনান ছিল বইমুখ, তুর তেমনটা নয়, তা কথাতেই বোঝা যাচ্ছে। মাহের ভাবছে দুজনের সংসারটা ঠিক কেমন হবে।
ঋতু দিয়ে বিশ্লেষণ করতে গেলে গ্রীষ্ম আর বসন্ত। তোর বসন্ত হলে আনান গ্রীষ্ম। মাদার ক্রিস্টোফার জোরপূর্বক হেসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।